This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, শুরু করছি আজকের পাঁচ কথা। বিকেল ৫টা মানেই পাঁচ কথার পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর। আর আজ এখনো পর্যন্ত কোন খবরের দিকে আমাদের নজর রয়েছে? আসলে কসবার ওই আইন কলেজ থেকে তো নজর ফেরানোই যাচ্ছে না। এই আইন কলেজে ফিরল ১০ মাস আগের তিলোত্তমা কাণ্ডের বিভীষিকা। ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়েন ওই নির্যাতিতা, প্যানিক অ্যাটাক হয় তার, শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুনয়ে বিনয় করে ওই নির্যাতিতা। এরপরেও মেলেনি রেহাই, উল্টে এক অভিযুক্ত তাকে ইনহেলার এনে দেয়। আইনের ছাত্রী ইনহেলার নেওয়ার পর একটু সুস্থ হতেই ফের তার উপর শুরু হয় পাশবিক নির্যাতন। গার্ডের ঘরে নিয়ে গিয়ে চলে গণধর্ষণ। কি ভয়ঙ্কর একটা অভিযোগ সামনে আসছে। দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দীক্ষা, কি অদ্ভুত অবস্থা না? একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, প্যানিক অ্যাটাক তার হয়েছে, শ্বাস নিতে পারছেন না তিনি, তখন তাকে ইনহেলার দেওয়া হচ্ছে। আর ইনহেলার দেওয়া মাত্রই তারপর আবার নির্যাতন, পাশবিক নির্যাতন, গণধর্ষণ। ভয়ঙ্কর, ভয়ঙ্কর বললেও কম বলা হয় দীক্ষা, তাই না? একেবারেই দেখো, যিনি অভিযোগকারিনী তিনি ২৫ তারিখের ঘটনা ২৬ ভয় পেয়ে গিয়ে অভিযোগ করতে চাননি, কিন্তু ২৬ তারিখে যখন অভিযোগ দায়ের করলেন, ওই সেই অভিযোগপত্র যখন আমাদের হাতে এলো, দেখলাম তিনি বলছেন যে ১২টা ৫ মিনিটে তিনি কলেজে ঢুকেছিলেন। বিকেল পর্যন্ত পুরো পরিস্থিতি মোটামুটি ঠিক ছিল, কিন্তু ঘটনার প্রবাহ ঘুরে গেল ঠিক ৭টা ২০ পর থেকে ৭:৩০ বলা যেতে পারে। সেই সময় তাকে ইউনিয়ন রুমের বাইরে থেকে দুজন দরজা বন্ধ করে দেন। ভেতরে ছিলেন মনোজিৎ মিশ্র ওরফে, যাকে বলা হচ্ছে যে যাকে প্রভাবশালী বলা হচ্ছে। মনোজিৎ ওই কলেজের প্রাক্তনী এবং সেখানকার অস্থায়ী স্টাফ। তিনি তখন তাকে প্রথমে ধর্ষণের, যৌন নির্যাতনের চেষ্টা করেন। সেই সময় তিনি বাধা দেবার চেষ্টা করেন অভিযোগকারিনী, কিন্তু কোনোভাবেই বাধার কথা শোনা হয়নি। চিৎকার শুরু করেন, কেউ সাহায্য করেনি। সেই সময় তার প্যানিক অ্যাটাক হয় এবং ব্রিদিং ট্রাবল শুরু হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। প্যানিক অ্যাটাক কখন হয় আমরা যতটুকু জানি, চিকিৎসকরা যেটা পরিভাষায় বলা হয়, প্যানিক অ্যাটাক হয় যখন ভয় বা উত্তেজনা তৈরি হয়ে যায় প্রচণ্ডভাবে। সেটা যখন অ্যাংজাইটি লেভেল আমার নেওয়ার ক্ষমতার থেকে বাইরে বেরিয়ে যায়, সেই জায়গায় গিয়ে মানুষের প্যানিক অ্যাটাক হয়ে থাকে। অনেকের হয়তো এটা অন্য কোনো ঘটনা থেকে হয়, এবং সেদিন ওই অভিযোগকারীর কিন্তু প্যানিক অ্যাটাক শুরু হয়েছিল। তিনি তখন তাকে বাইপাসের বেসরকারি যে হসপিটাল আছে সেখানে নিয়ে যেতে বলেন, কিন্তু সেটা করা হয়নি। তখন যখন বলা হয় যে একটা ইনহেলার এনে দিতে, কারণ যখন যাদের প্যানিক অ্যাটাক হয় বিশেষ ধরনের ওষুধ বা ইনহেলার না নিলে মনে হয় প্রায় দম আটকে আসছে, আমি মরে যাব, এইরকম যে ফিলিংসটা হয়, সেই জায়গা থেকে তরুণী যখন বলেন, তখন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তো আরেকজন সহকারীকে বলতে ইনহেলার এনে দেওয়া হয়। কিন্তু একটু সুস্থ হয়ে যখন ভেবেছিলেন অভিযোগকারিনী নির্যাতিত যে যিনি হয়তো এবার আজকে ছাড়া পেলেন, কিন্তু না, ছাড়া পাননি। ওই অবস্থায় একটু সুস্থ হতেই তাকে আবারও নিয়ে যাওয়া হয় নিরাপত্তারক্ষীর রুমে, এবং সেখানে তাকে যৌন নির্যাতন করেন মনোজিৎ মিশ্র, এবং বাইরে থেকে দুজন পাহারাদার এবং নিরাপত্তারক্ষীকে বাইরে বের করে দেয়, যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। ভয়ঙ্কর কাণ্ড। আর এই তথ্যগুলোই আমরা পাচ্ছি কোথা থেকে? এই অভিযোগগুলোই উঠে এসেছে এফআইআর এ। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ। এরপরে এ নিয়েই আমরা কথা বলেছিলাম তিলোত্তমার বাবার সঙ্গেও, কারণ সেক্ষেত্রেও ১০ মাস আগেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তারপরেও একই ঘটনা ঘটে যাচ্ছে। কি বলেছেন তিলোত্তমার বাবা শোনাবো আপনাদের। আমরা কথা বলেছিলাম মৌসুমী কয়ালের সঙ্গেও, কামদুনির সেই ঘটনার পর এক প্রতিবাদী মুখ, মৌসুমী কয়ালের বক্তব্য রইল। এরা জানোয়ারের থেকেও অধম, এদের এমন কঠোর শাস্তি হওয়া দরকার, মানুষ প্রকাশ্যে দেখতে পারে যেন শাস্তি হচ্ছে। এইরকম ধরনের অপরাধীরা, আমার মেয়েকে যারা হত্যা করেছে তারা এই ধরনের ক্রিমিনালি। তারা আমার মেয়েকে, ওই মেয়েটা বেঁচে গেছে, মানে কিছুটা বলছে তো অভিনয় করে মরার মতো পড়েছিলাম, সেই জন্য আমাকে আর মারেনি আর কি, ওকেও মেরে ফেলার চেষ্টা হয়েছিল। আমার মেয়েকে তো সেই জন্য মেরেই ফেলেছি। পুলিশ বলছে এবং সিবিআই বলছে একজনই মাত্র এই অপরাধী, কোনদিন এটা ঘটনা ঘটতে পারে না। একজন প্রকাশ্য শাস্তির প্রয়োজন। এদের যদি ফাঁসি হয় তো প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত, লুকিয়ে চুরিয়ে নয়। সত্যি
চর্চা করছে যে আমরা এখন এই রাজ্যে বাস করি, যে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা এবং একজন পুলিশ মন্ত্রী, তার রাজ্যে এক মেয়েকে তাকে এইভাবে রেপ করা হলো। কি মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে অসুস্থ হয়ে তাকে সুস্থ করার পর তার উপরে আবার রেপ হয়। এর মতো লজ্জার ঘৃণার মনে হয় না আর আমাদের রাজ্যে আর ঘটনা, মানে দিনের পর দিন তো ঘটনা ঘটে, একটার পর একটা তো ঘটনা ঘটে গেছে। সব জায়গায় পুলিশ প্রমাণ লুটপাট করছে, আর পুলিশের প্রমাণ লুটপাট এবং হচ্ছে কোর্টে ঠিক মতো চার্জশিট জমা না দেওয়ার ফলেই কিন্তু আজ দোষীরা ছাড়া পাচ্ছে, ফাঁসির আসামি ছাড়া পাচ্ছে। এই যে কীর্তিবাজ মনোজিৎ মিশ্র, তিনি কি এই প্রথম এরকম একটা ঘটনা ঘটালেন? তা কিন্তু নয়, একের পর এক কাণ্ড ঘটিয়ে গেছে সে। কুকীর্তি প্রকাশ্যে এসেছে, অভিযোগ যে ছাত্রীর অশালীন ভিডিও তুলে ব্ল্যাকমেল করত মনোজিৎ। আপনাদের দেখিয়েছি, এবং এমন একটা ভিডিও, যে ভিডিও সম্পূর্ণভাবে আমরা সম্প্রচার করতে পারছি না, করা যায় না। এই রকম ধরনের ভিডিও, অশ্লীল ভিডিও তুলে তারপর ব্ল্যাকমেল, এবং সেটা একের পর এক দিন হয়ে গিয়েছে, এবং করেছে কে? এই কীর্তিবাজ মনোজিৎ মিশ্র। সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। সুমন, আর কি জানতে পারছি আমরা এই কীর্তিবাজের সম্পর্কে? দেখো, এর কীর্তির অভাব নেই। বালিগঞ্জ, কসবা, কালীঘাট ইত্যাদি জায়গায় একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুন্ডা পিটিয়ে ছাত্র পেটানোর, তার সঙ্গে সঙ্গে বাবা মাকে গ্রেপ্তার করে দেবো, খুন করে দেবো, এরকম হুমকি হুঁশিয়ারি দেওয়া। এখানে শুধু সীমাবদ্ধ নয়, এর আগে ছাত্রীর সঙ্গে অশালীন ভিডিও রেকর্ড করে তাকে রীতিমতো ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। আমাদের কাছে সেই সম্পূর্ণ ভিডিও রয়েছে, কিন্তু আমরা নৈতিকতার জন্য সেই ভিডিও দেখাতে পারবো না। কিন্তু সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে জোরপূর্বক ভিডিও রেকর্ড করে, একেবারে নোংরা ভিডিও রেকর্ড করে কিন্তু বারবার ব্ল্যাকমেল করে গেছে সে। এবং তখন টিএমসিপি নেতৃত্ব এটা জানা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। পুলিশও কিন্তু বাকি মামলাগুলো তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সেগুলো নিয়ে কোনো পদক্ষেপ করেনি। অনেক ক্ষেত্রে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে। এতটাই কীর্তিমান এই মনোজিৎ। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। এই নরাধম, কার হাত রয়েছে এর মাথায়? কিভাবে এত স্পর্ধা, এত সাহস হলো পায় এই নরাধমের শাস্তি আমরা চাইছি, আমরা এই প্রশ্ন তুলছি। কসবায় কলেজে নির্যাতনের যে ভিডিও পুলিশের হাতে, পুলিশ সূত্রে খবর ধৃত 3 জনেরই মোবাইলে আপত্তিকর সেই ভিডিও পাওয়া গেছে। নির্যাতনের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এই অভিযুক্তরা। কলেজের কমন রুমে মিলেছে রক্তের দাগ, নমুনা সংগ্রহ ফরেনসিকের। গার্ড রুমে বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সব নমুনা পাঠানো হচ্ছে ফরেনসিক ল্যাবে। কলেজের সিসিটিভির হার্ড ডিস্ক থেকে 7 ঘন্টার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। যে দোকান থেকে ইনহেলার কেনা হয়েছে বলে দাবি, সেই দোকানেরও সিসিটিভি পরীক্ষা করবে পুলিশ। কলেজে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে হকি স্টিক বাজেয়াপ্ত তদন্তকারীদের। তাহলে কি দাঁড়ালো? ঠিক 10 মাস আগে অগস্টে যে ঘটনা ঘটেছিল গত বছর আরজি করে, সেই আরজি করের মতো কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠছে। অভিযুক্তদের নাম লুকোনোর মারাত্মক অভিযোগ কসবা থানার বিরুদ্ধে। আইন অনুযায়ী নির্যাতিতার নাম গোপন রাখতে হয়, কিন্তু অভিযুক্তরা যদি নির্যাতিতার আত্মীয় বা পরিজন না হন এবং নাবালক না হয়, তাহলে অভিযুক্তের নাম আড়াল করার কোনো প্রয়োজন নেই। তারপরেও এক্ষেত্রে কেন এই পুলিশের অতি সক্রিয়তা? এই মুহূর্তে সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সিজার। যে এফআইআর এর কপি গতকাল আমরা সবাই মিলে আলোচনা করেছি, নিউজ রুমে দেখেছি, সেখানে আমাদের অদ্ভুতভাবে লেগেছে, তুমিও নিশ্চয়ই আমার সাথে সহমত হবে, এতদিনের ক্রাইম বিট করার পরেও এই যে একটা একটা করে লেটার ব্যবহার করা, এরকম ধরনের এফআইআর এর আগে কিন্তু আমরা কেউ দেখিনি। তুমি কি দেখেছো এরকম ধরনের অদ্ভুত রকমভাবে গোপনীয়তা কেন পুলিশের? দেখো, এটাই সব থেকে আশ্চর্যের বিষয় যে এখানে অভিযুক্তদের নাম কেন মাস্ক করা হলো, তাদের পরিচয় কেন গোপন করা হলো। তার কারণ হচ্ছে পুলিশ যে যুক্তিটা দিচ্ছে যে 2019 সালে শীর্ষ আদালতের নিপুণ সাক্সেনার মামলায় শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল এই ধরনের যৌন নির্যাতনের মামলায় অভিযোগকারীদের নাম
মাস্ক করতে হবে এফআইআর এর কোন অংশে? এফআইআর এর যদি দেখা যায় দুটো মূল অংশ, একটা এফআইআর এর একটা অংশ সোজা বিচারকের কাছে কেস ডায়েরির সঙ্গে যাবে, আরেকটি অংশ জিআরএ যাবে, যেটা পাবলিক ডোমেনে আসার সম্ভাবনা থাকে, এবং সেটা পাবলিক ডোমেনে যেটা আসার সম্ভাবনা থাকবে সেখানে অভিযোগকারী বা নির্যাতিতার নাম কোনোভাবে প্রকাশ্যে যাতে না আসে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। এবং সেই সঙ্গে সেখানে এটাও নির্দেশ দেওয়া হয়েছিল যদি অভিযুক্ত কোনোভাবে অভিযোগকারী বা নির্যাতিতার সঙ্গে সম্পর্কিত হয়, অর্থাৎ অভিযুক্তর মাধ্যমে যদি নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আসার সম্ভাবনা থাকে বা অভিযুক্ত যদি নাবালক হয়, তাহলে তার নাম গোপন রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে অদ্ভুতভাবে দেখা গেল শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিগৃহীতার নাম মাস্ক করা হলো, গোপন রাখা হলো, একদম ঠিক আইনি পদ্ধতি মেনে। কিন্তু যেখানে অভিযুক্তরা কোনোভাবে নির্যাতিতার সম্পর্কযুক্ত নন বা নাবালক নন, তারপরেও তাদের নাম কেন মাস্ক করা হলো, তাদের নাম গোপন রাখা হলো? আর এই জায়গাতে দাঁড়িয়েই আইনজীবীদের একাংশ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের যারা কর্মীরা তারা অভিযোগ করছেন যে যেহেতু এটা পাবলিক ডোমেনে ছিল এই এফআইআর, সেখানে এই অভিযুক্তদের নাম গোপন করা হয়েছে, তার কারণ এই অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী, তাদের নাম যাতে প্রকাশ্যে না আসে, তাদের নাম যাতে বাইরের মানুষ জানতে না পারে, সেই কারণে ইংরেজি বর্ণমালার কয়েকটা বর্ণকে ব্যবহার করে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং পুলিশের এখানে অতি সক্রিয়তা এই অভিযুক্তদের নাম আড়াল করার জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ সিজার। অর্থাৎ নাম না উল্লেখ করে কতগুলো বর্ণ লেখা, কারণ কি? আইনজীবীরা কি বলছেন আমরা কথা বলেছিলাম অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। অ্যাকিউজডের তরফে অ্যাকিউজডের নাম গোপন রাখার কিন্তু কোনো নির্দেশিকা নেই বা কোনো আইন নেই। অর্থাৎ অ্যাকিউজডের পরিচয় অবশ্যই সেটা সামনে নিয়ে আসা যায় যদি সে নির্যাতিতার সাথে কোনোভাবে রিলেটেড হয়, অর্থাৎ রিলেটিভ হয়, তবে কিন্তু তার নাম ডিসক্লোজার করা যায় না। অভিযুক্তর নাম কেন গোপন রাখা হলো সেটা পুলিশই বলতে পারবেন, কিন্তু সেই সংক্রান্ত বিষয়ে কোনো আইনি বাধা বা কোনো গাইডলাইন অনারেবল কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের কোনো আইনি বাধা বা জটিলতা নেই। কিন্তু কসবা গণধর্ষণে ধৃত টিএমসিপি নেতার বিরুদ্ধে ভুরি অভিযোগের কোনো শেষ নেই। গুন্ডা দিয়ে ছাত্র পেটানো, হুমকির অভিযোগ ধৃত মনোজিতের বিরুদ্ধে। 2023 সালে মনোজিতের বিরুদ্ধে এফআইআর হলেও হাত গুটিয়েছিল পুলিশ। চেতলা থানা এলাকায় খুনের চেষ্টার অভিযোগ ওঠে এই মনোজিতের বিরুদ্ধে। কালীঘাট থানা এলাকায় বেআইনি অস্ত্র নিয়ে গ্রেফতার হয় এই মনোজিৎ। যদিও কসবা আর বালিগঞ্জ থানায় আগে অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কেন? ছাত্রীদের হুমকি, গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে এই মনোজিতের বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ, মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দিতেন মনোজিৎ প্রভাবশালী বলেই কি এত অভিযোগের পরেও চুপ ছিল পুলিশ? এবার কি অন্তত শাস্তি পাবে এই নরাধাম? অভিজিৎ মন্ডল বলে একজনকে পাঠিয়েছিল, ও প্রাক্তন স্টুডেন্ট, এবং একটা অ্যাডভোকেটও পাঠিয়েছিল। সবার নাম আমাদের কাছে এফআইআর করা হয়েছে, কোনো অ্যাকশন হয়নি। ওর এগেনস্টে যদি কেউ কিছু বলে বা কিছু কেউ কিছু করতে যায়, হ্যাঁ, যে নোংরামগুলো করছে, তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম টাইপের ওর দাপট একটা সবসময় রাখতেছে। তো অফিস স্টাফ হিসাবে ওকে ম্যাম রিক্রুট করেছিল। অনেক কিছু ওর এগেনস্টে অ্যালিগেশন থাকা সত্ত্বেও ম্যামকে আমরা প্রশ্ন করেছিলাম, তো ম্যাম বলেছিল কি ওর সব থেকে কোয়ালিফিকেশন বেশি, হ্যাঁ, এবং আমি দায়িত্ব নিচ্ছি যে ও আর কোনো রকম নোংরামো করবে না। তারপরে ও পুরোপুরি স্টুডেন্ট ম্যাটারটাকে ও নিজের কন্ট্রোলে একটা রেখে করতে, কলেজে একটা এরকম রাখতে চাই, রেখেছে, এবং ও অনেক রকম আছে ও জড়িত। তারপরে আমাকে মারা হয়েছিল, আমার মাকে ফোনও করে সেটও দেওয়া হয়েছিল, তারপর আমাকে মারা হয়েছিল। তো এটা মারার জন্য, হ্যাঁ, আমার মা আমাকে এখান থেকে নিয়ে চলে গেছিল। আমি 5-6 মাস আমি বাড়িতে ছিলাম। আমার বাড়ি এখান থেকে অনেকটা দূর, কলকাতার বাইরে। কাছ থেকে শুনতে পাচ্ছি যে একাধিকবার এর বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে। ওর যদি কারোর প্রতি যদি একটা কি বলবো, যদি ও কারোকে নিজের এনিমি হিসেবে দেখতো, তাহলে প্রচন্ড টর্চার করতো, বাইরে মারতো, কলেজে মারতো, কলেজের থেকে বের করে দিত, ঢুকতে দিত না বেসিক্যালি কলেজে। তার কলেজে এক্সিস্ট করাটা খুব প্রবলেম হয়ে যেত আর কি। পুলিশ কোনোদিন কোনো ব্যবস্থা নেয়নি ওর বিরুদ্ধে? না, পুলিশ ব্যবস্থা নেয়নি বলতে পুলিশ কমপ্লেন নিতে চাইতো না। স্বাভাবিকভাবে আরো অনেক অ্যাডভোকেটসরা আছে, এর মধ্যে আরো নেতারা আছে, তো সবাই আলটিমেটলি জড়িত। থানা কোনো সময় কোনোভাবে কোনো কোঅপারেট করেনি। কলেজ সবসময় নিজের দায়বদ্ধতা এড়িয়েই গেছে। কলেজ থেকেও কোনো কোঅপারেশন হয়নি, থানাও কোনো কোঅপারেট করেনি।
কসবা গণধর্ষণ কাণ্ডে তদন্তে তৎপরতা, বিশেষ তদন্তকারী দল গঠন। লালবাজারের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। এই টিমের লক্ষ্য কি, কিভাবে কাজ করবে এই টিম, জানবো। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুশোভন, দেখো, যাতে তদন্তের দ্রুত অগ্রগতি হয় এবং তদন্তের প্রত্যেকটি দিক যাতে খতিয়ে রাখা হয়, তার জন্য এই তদন্তে এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন হলো, যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার প্রদীপ কুমার ঘোষাল, তার নেতৃত্বে মূলত এসআইটি গঠন হলো এবং এই 5 সদস্যের প্রতিনিধি দল এখানে তারা কাজ করবেন এবং মূলত তদন্ত এখনো পর্যন্ত যে পথে এগোচ্ছে এবং সেই পথে কিভাবে এগোবে এবং পরবর্তীকালে এই তদন্ত কিভাবে চার্জশিট জমা পড়বে, কার কার স্টেটমেন্ট নেওয়া হবে, কারা কারা উইটনেস রয়েছে, আর কেউ এর মধ্যে জড়িত আছে না, একাধিক বিষয় কিন্তু এই 5 সদস্যের যে একেবারে লালবাজারে যে এসআইটি যা নেতৃত্ব দেবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষাল, এই তার নেতৃত্বে কিন্তু এই 5 জনের যে টিম পরবর্তীকালে কসবার যেই ঘটনা সেই ঘটনা তদন্ত করতে। সুশোভন, এই মুহূর্তে তুমি যেরকমটা উল্লেখ করছিলে যে গোপন জবানবন্দিও নেওয়া হবে, সেক্ষেত্রে নির্যাতিতার কি গোপন জবানবন্দি নেওয়া হয়ে গেল এই মুহূর্তে? তবে এখনো হয়নি, এখনো সেই প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে আজকেই আদালতে মূলত সেই নির্যাতিতার বাবা এবং মায়েরও গোপন জবানবন্দির আবেদন জানানো হয়েছে। সেই আবেদন মঞ্জুর হলে পুলিশ পরবর্তী যে কাজ যে তদন্ত সেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে এবং তুমি যে কথা বলছিলে সেই প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। ধন্যবাদ সুশোভন তোমাকে। এই গণধর্ষণ অর্থাৎ কসবা গণধর্ষণ কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো। এই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে, শুরু হয়েছে সেই কাজ। এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসারের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া চলছে এখনো পর্যন্ত, যা খবর পাচ্ছি আমরা। আর এরপর কসবায় কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার আজ আরো একজন কলেজের গার্ড। যে গার্ডের কথার অনেক অসঙ্গতি ছিল, পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করলো পুলিশ। এ নিয়ে তৃণমূলের ছাত্র নেতা সহ ধৃত বেড়ে হলো 4। ধর্ষকরা যখন তার উপর বিভৎস নির্যাতন চালাচ্ছিল তখন বারবার কাতর আরতি করা সত্ত্বেও গার্ডের কোনো সাহায্য পায়নি বলে জানিয়েছিলেন অভিযোগকারিনী। গার্ডকে বের করে দিয়ে তারই রুমে মানে গার্ড রুমে গণধর্ষণের অভিযোগ ওঠে টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এবং ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিল ওই গার্ড। প্রথম থেকেই গার্ডের ভূমিকা সন্দেহজনক ছিল। কোনো তথ্য আড়ালের চেষ্টা করছেন কি ওই নিরাপত্তারক্ষী? গার্ডের দেওয়া যে বয়ান, সেই বয়ান সত্যি বলে মনে করছেন না তদন্তকারীরা, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আরে দাদা, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার আমরা জানিও না এটা, যে এই সকালে আপনাদের মিডিয়ার থেকেই জানতে পেরেছি, আমরা জানিও না এটা। মানে উনি তো কাজ করতেন ওখানে, সে আমি এই তো বলছি আপনাদের থেকে মিডিয়া থেকেই জানতে পেরেছি, আমরা জানিও না যে কাজ করে। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের সঙ্গে মোটামুটি 5-6 বছর ধরে লাস্ট কোনো সম্পর্ক নেই। ওনার নাম পিনাকি ব্যানার্জি, তাই তো? আপনার বাড়িতে কি উনি থাকতো? আপনার কি? না না, থাকতো। আপনার কি হয়? ওই জাস্ট ভাই হয়। ভাই নিজের কতটা খারাপ লাগছে আপনার? অ্যারেস্ট তো করেছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।